আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির অনলাইন ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু কমেন্ট করেন তো আমাকে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ইয়েস অর নো একটু কমেন্ট করেন আপনারা। মেক মি শিওর। হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের সাথে কি আজকে আমার প্রথম ক্লাস নাকি ইতোপূর্বে ক্লাস হয়েছে? হ্যাঁ, আমার তো মনে থাকে না অনেক কিছু। হ্যাঁ, এর আগে কি ক্লাস হয়েছে? আপনাদের সাথে আমার এর আগে ক্লাস হয়েছে? হয়েছে। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করি। ঠিক আছে, একটা ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাস। ঠিক আছে, আমি মিলন স্যার। তো আজকে আমরা অ্যাফেয়ার্স এর 3 নম্বর লেকচারটি পড়বো এবং আজকের টপিকটা বুঝতে পাচ্ছেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের হিস্ট্রি, সেটা হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা পর্যন্ত এবং এ পর্যন্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফরমেটিভ এবং ইফেক্টিভ ক্লাস। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অনেকের সাথে হয়তো হয়নি, অনেকের সাথে হয়েছে, তাহলে এটি অত্যন্ত দ্বিতীয় ক্লাসটা মিস করছে, নো প্রবলেম। এটি হচ্ছে বাংলাদেশের দেশের যে ধরনের কম্পিটিটিভ এক্সাম। আচ্ছা, পরিচয় দিলে ভালো হতো। আচ্ছা, আমি মিলন স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাসলিমা, আমি মিলন স্যার। আমি এতটুকুই বলি। আর আজকে আমাদের টপিকটা হলো, বুঝতে পাচ্ছেন, এটি অত্যন্ত ইনফরমেটিভ, ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট ক্লাস। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। বাট বাংলাদেশের হিস্ট্রিতে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, একটু পর্যালোচনা করি, তাহলে বাংলাদেশ কিন্তু একদিনেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করে। দীর্ঘ ইতিহাস রয়েছে এর পেছনে। বিশেষত দীর্ঘকাল যাবৎ 190 বছর ধরে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসনের অধীনে পরিচালিত হয়েছে। 1757 সাল থেকে 1947 সাল অবধি 190 বছর এই শাসনের অধীনে আমরা পরিচালিত হয়েছি। 1947 সালে ব্রিটেনের স্বাধীনতা, ব্রিটেনের কাছ থেকে আমরা ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছি। আমরা পাকিস্তানের অংশ হিসাবে মূলত পরিচিতি লাভ করেছি প্রথম থেকে, এবং সেই 47 সাল থেকে 71 সাল পর্যন্ত বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যুদ্ধে সম্পৃক্ত হয়েছি এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে পেয়েছি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে মুক্তিযুদ্ধের পূর্বে, সে অধ্যায়গুলোর মধ্যে রয়েছে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, এভাবে শুরু করে 1956 সালের সংবিধানে মানে শাসনতান্ত্রিক আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 সালে 6 দফা আন্দোলন, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং সর্বোপরি 71 মহান মুক্তিযুদ্ধ। এটির মধ্য দিয়ে মূলত আমরা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পেয়েছি। কাজে এই ইতিহাসগুলো, কাঁপতে সেখানে এখানে সামনে, এই ইতিহাসগুলো, আচ্ছা, এই ইতিহাসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রত্যেকে লেখা শুরু করব, শুধুমাত্র শুনলে হবে না। আর আপনারা যারা হাত উঁচু করেছেন, অর্থাৎ কিছু বলতে চাচ্ছেন, তাদেরকে আমি বলার সুযোগ এখন দিচ্ছি না, সময় সাপেক্ষে সুযোগটি পরে দেওয়া হবে। এখন শুধুমাত্র আপনারা যেগুলো বলবো আমি, সে কথাগুলো আপনারা লিখবেন। তাহলে আমরা প্রথমে যাব আমাদের 52 ভাষা আন্দোলনের পূর্বে একটা বিশেষ ঘটনা, সেটি হচ্ছে, বুঝতে পাচ্ছেন এখানে লেখা আছে, আমরা আপনাদের লিখে দেখাচ্ছি, সেগুলো ভাষা আন্দোলন সম্পর্কিত। তো আমি যে তথ্যটি তোমাদেরকে লিখতে বলবো, সে তথ্যটি তোমরা লিখবা, এবং যেটি আমি আন্ডারলাইন করে দিয়েছি সে তথ্যটি লিখবা। তাহলে লেখো, 1947 সালের 2 সেপ্টেম্বর তমুক মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়। তথ্যটি যেটি বলছি সেটি লেখো। হ্যাঁ, যেটি তোমাদেরকে বলছি সেটি লেখো। 1947 সালের 2 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়। 1947 সালের 2 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়। আমি এগুলো
সব পরবর্তীতে ব্যাখ্যা করব। এখন যেগুলো বলছি সেগুলো আগে লেখো, এগুলোর ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। 1947 সালের 2 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়। আচ্ছা, এর পরের তথ্যটি লেখো। 1947 সালের 15 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না নামক একটি পুস্তিকা প্রকাশিত হয়। 1947 সালের 15 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়। 1947 সালের 15 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়। এরপরে দাড়ি দিয়ে লিখবা, এই পুস্তিকাটি প্রকাশ করে তমুদ্দুন মজলিস। পরের তথ্যটি লেখো, এই পুস্তিকাটি প্রকাশ করে তমুদ্দুন মজলিস। এই পুস্তিকাটি প্রকাশ করে তমুদ্দুন মজলিস। এই পুস্তিকাটি প্রকাশ করে তমুদ্দুন মজলিস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি তথ্য পেলাম? প্রথম তথ্য আমাদেরকে প্রশ্ন করা হতে পারে যে তমুদ্দুন মজলিস, তমুদ্দুন মজলিস কি? তাহলে এটির উত্তর হবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। নাম্বার 1 প্রশ্ন। আমি from the very beginning I would like to convey the message that if you are concentrated in my class, in that case you will be gainer, otherwise you will be loser, because I know that which information is very very important or not for you. Kaji, please be concentrated. What I say? এই কি হলো? তাহলে প্রথম ইনফরমেশন হলো তমুদ্দুন মজলিস কি? তার উত্তর হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তমুদ্দুন মজলিস কবে গঠিত হয়? 1947 সালের 2 সেপ্টেম্বর। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পাকিস্তানি রাষ্ট্রভাষা উর্দু না বাংলা না উর্দু? পাকিস্তানি রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? এটি কি? একটি পুস্তিকা। পুস্তিকা। আমি কি কথা বলবো? আচ্ছা, একটু টেকনিক্যাল ত্রুটির কারণে তোমরা কথাটা দেখতে পাচ্ছ না, মানে আমার কথাগুলো দেখতে, মানে এগুলো দেখতে পাচ্ছ না স্লাইডটি, আর তোমরা তো আমাকে শুনতে পাচ্ছ, তাই না? তোমরা শুনতে পাচ্ছ না? মমিনুল ইসলাম, তারপর হচ্ছে ছোটন, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ফরহাদ, হ্যাঁ। আচ্ছা, শুনতে পাচ্ছ? আচ্ছা, একটু পরে তোমরা একটু পরে দেখতে পারবা, একটু কথা শুনবা। তাহলে তোমাদের প্রথম প্রশ্নটি করা হতে পারে যে তমুদ্দুন মজলিস কি? উত্তর হচ্ছে এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তমুদ্দুন মজলিস কবে গঠিত হয়? 1947 সালের 2 সেপ্টেম্বর। 3 নম্বর প্রশ্নটি হতে পারে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? এটি কি? উত্তর হচ্ছে এটি একটি পুস্তিকা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই পুস্তিকাটি প্রকাশিত হয় কবে? 1947 সালের 15 সেপ্টেম্বর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু,
এই পুস্তিকাটি প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? সেটি হচ্ছে তমুদ্দুন মজলিস। তাহলে এই 5টি তথ্য তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে 6 নম্বর তথ্যটি লেখো। 6 নম্বর তথ্যটি লেখো, তমুদ্দুন মজলিস গঠিত হয়। দেখো, তমুদ্দুন মজলিস গঠিত হয়, হ্যাঁ 6 নম্বর তথ্যটি লেখো, তমুদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে। তমুদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে। তমুদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে। তমুদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে, তাই না? দেখো, তমুদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে। তমুদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে। আচ্ছা, এ পর্যন্ত কি সবার হয়েছে কিনা আমি পরবর্তী আলোচনায় যাব, তবে এগুলোকে আমি পরে ব্যাখ্যা দিব। এই যে তোমাদেরকে আমি যে কথাগুলো এখানে দেওয়া আছে, এভাবে কিন্তু তোমরা বুঝবা না, এভাবে তোমরা বুঝবা না। কারণ তোমাদেরকে আমি তোমাদের প্রশ্ন যারা করবে, তোমাদের পরীক্ষার প্রশ্ন যারা করবে, সেই সমস্ত অফিসার হয় আমার ফ্রেন্ড, কিংবা সেই সমস্ত অফিসার যারা, তারা কিন্তু আমার পরিচিত মানুষ। তো সুতরাং তোমাদেরকে আমি এতটুকু বলছি যে পরীক্ষায় যে তথ্যটি যেভাবে আসবে সেভাবে তোমাকে শিখতে হবে, তাই না সুটন? মানে তুমি অনেক কিছুই জানো, কিন্তু সেটা পরীক্ষা আসে না। তার মানে আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট ইউ নো নাথিং। আর তুমি যেটা জানো সেটাই পরীক্ষা আসে, তাহলে আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট যে তুমি যেটা জানো সেটা তোমার কার্যকারিতা হবে। অর্থাৎ তুমি এই তথ্যগুলো জানলে এই তথ্যগুলো পরীক্ষায় কিভাবে আসতে পারে সেটা তোমাদেরকে আমি লিখিয়ে দিলাম। এবার আসো আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তীতে যাব। এবার দেখো, এখান থেকে যদি তুমি যে তথ্যটি লিখবা, সেই কথাটি তোমরা লিখবা। লেখো, সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। লেখো, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন পূর্ব বাংলার গণপরিষদ সদস্য। লেখো, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন, আমি এগুলো তোমাদেরকে বুঝিয়ে বলছি, আগে তথ্যগুলো লেখো। না 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 লিখে তোমাদেরকে আমি বুঝাবো না, আগে তথ্যগুলো লিখবা, পরে এগুলো আমি বুঝিয়ে দিব, যে এটা ইতিহাসটি বুঝিয়ে দিব। দেখো, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন পূর্ব বাংলার গণপরিষদ সদস্য। তারপর দাঁড়িয়ে লিখো যে তার বাড়ি ছিল কুমিল্লায়। ধীরেন্দ্রনাথ দত্ত ছিল পূর্ব বাংলার গণপরিষদ সদস্য, তার বাড়ি ছিল কুমিল্লায়। ধীরেন্দ্রনাথ দত্ত ছিল পূর্ব বাংলার গণপরিষদ সদস্য, তার বাড়ি ছিল কুমিল্লায়। স্যার, কথাগুলো শোনা যাচ্ছে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না। না, আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছ। তাসলিমা কি দেখতে পাচ্ছ এখন? তাসলিমা, সবাই কি দেখতে পাচ্ছ এখন? দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, তাহলে তাসলিমা, তোমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে অনেক সময়, আর যদি সবাই না দেখতে পারে সেটা হতে পারে এখানকার সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে দেখো যে ধীরেন্দ্রনাথ দত্ত ছিল পূর্ব বাংলার গণপরিষদ সদস্য। হ্যাঁ, আবু সালে, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। এরপর লেখো যে তার বাড়ি ছিল কুমিল্লায়। পরের তথ্যটি লেখো, তিনি অর্থাৎ এই ধীরেন্দ্রনাথ দত্ত তিনি প্রথম, এই যে কথাটা এখান থেকে লেখো, তিনি প্রথম গণ অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাতে অধিবেশন শুরু হওয়ার দাবি জানান। লেখো, তিনি প্রথম, ওই যে কথাটা লেখো, তিনি প্রথম গণপরিষদ অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাতে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাতে অধিবেশনের কার্যক্রম শুরুর দাবি জানান। তিনি প্রথম গণপরিষদ অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাতে অধিবেশনের কার্যক্রম শুরুর দাবি জানান। আচ্ছা, এবার আসো, এখান থেকে তোমাকে কি প্রশ্ন আসতে পারে সিম্পলি খেয়াল করো। এখান থেকে আসতে পারে যে ধীরেন্দ্রনাথ দত্ত তিনি কে ছিলেন? উত্তর হচ্ছে যে তিনি ছিলেন পূর্ব বাংলার গণপরিষদ সদস্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ছিল বাংলাদেশের কোন জেলায়? উত্তর হচ্ছে কুমিল্লা জেলায়। তারপরে প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের গণপরিষদে
অধিবেশনে, হ্যাঁ আবারও বলছি কথাটা, ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন? উত্তর হচ্ছে পূর্ব বাংলার গণপরিষদ সদস্য। 2 নম্বর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি কোথায় ছিল? উত্তর হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায়। তারপরে প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাতে তিনি প্রথম গণপরিষদে অধিবেশন ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাতে, আচ্ছা তুমি কথাটা এভাবে লেখো, ইংরেজির পাশাপাশিতে উর্দু না, কথাটা ওখানে লেখো বাংলায়। হ্যাঁ, হাসিবুর রহমান, ঠিকই বলছো তুমি, লেখো লেখো বাংলা। তিনি প্রথম গণপরিষদ অধিবেশনে ইংরেজির পাশাপাশি, হ্যাঁ কথাটা এভাবে লেখো, ইংরেজি ও উর্দুর, তিনি প্রথম লেখো, তিনি প্রথম গণপরিষদ অধিবেশনে ইংরেজি ও উর্দুর পাশাপাশি, ইংরেজি ও উর্দুর পাশাপাশি, ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলায় অধিবেশনের কার্যক্রম শুরুর দাবি জানান। হ্যাঁ এটা তো নিচে লেখা আছে, ঠিকই আছে, এটা তো বাংলায় লেখা আছে, আমি ওই বাক্যটাকে কাজে লাগাতে চাচ্ছিলাম। তাহলে তিনি প্রথম পাকিস্তান গণপরিষদ অধিবেশনে ইংরেজির পাশাপাশি, মানে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলায় গণপরিষদের অধিবেশন এর কার্যক্রম চালুর দাবি জানান। সহজ করে যদি আমি কথাটা বুঝাই, এবার আসো এখান থেকে তোমার প্রশ্নটি কি আসতে পারে? প্রশ্নটি আসতে পারে যে বাংলাদেশের কোন ব্যক্তি পাকিস্তান গণপরিষদের ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি আদায়ের দাবি জানান? প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে। উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তাহলে উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত কিসের দাবি জানান? যে পাকিস্তানের গণপরিষদের যে কার্যক্রম সেটি ইংরেজি এবং উর্দুর পাশাপাশি এই কার্যক্রমটি বাংলাতেও চলবে, এই মর্মে তিনি একটা দাবি জানান। কে? সেটি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তোমরা তথ্যগুলো লেখো, ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা এই তথ্যটি লেখো যে 1900 সালে 2 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম অনুষ্ঠিত হয়। 1948 সালে 2 মার্চ, হ্যাঁ 1948 সালে 2 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1948 সালে 2 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। পরের তথ্যটি লেখো, 1948 সাল থেকে 52 পর্যন্ত 11 মার্চ ভাষা দিবস হিসাবে 1948 সাল থেকে 52 সাল পর্যন্ত 11 মার্চকে ভাষা দিবস হিসাবে পালন করা হতো। 1948 সাল থেকে 52 সাল পর্যন্ত 11 মার্চকে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত 11 মার্চকে ভাষা দিবস হিসাবে পালন করা হতো, ভাষা দিবস হিসাবে পালন করা হতো। সবার কি এ পর্যন্ত হয়েছে কিনা? তাহলে পরীক্ষা আসতে পারে ভাষা দিবস কবে? উত্তর হচ্ছে 11 মার্চ। আচ্ছা এরপরে আসো, এই কথাটা তোমরা লেখো, 1948 সালের 11 মার্চ পাকিস্তান প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 21 মার্চ, 1948 সালের 21 মার্চ তারিখটা লেখা আছে এভাবে, এখানে যা লেখা আছে এভাবে তোমরা লিখলে বুঝবা না। 1948 সালের 21 মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে 1948 সালের 21 মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে, এবং 48 সালের 24 মার্চ 1948 সালের 24 মার্চ কার্জন হলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে
উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেন। উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেন। একটা ধুয়ে পানি নিয়ে আসতে পারবো? তাহলে তথ্যটি আবার জেনে রাখো। 1948 সালের 21 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ, 1948 সালের 24 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ, দুই জায়গায়, একটা 1948 সালে 21 মার্চ পরবর্তী উদ্যান, আর 24 মার্চ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে তিনি ডিক্লেয়ার করেন। আচ্ছা, এরপরে আমরা যে তথ্যটি আমরা লিখব পরবর্তীতে, এই তথ্য লেখো যেগুলো পরীক্ষা তোমাদের আসতে। 1952 সালের 31 জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। 1952 সালের 31 জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। 1952 সালের 31 জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। 1952 সালের 31 জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। এরপরে যে তথ্যটি লিখবা সেটা লেখো 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল। আচ্ছা, মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ইউ আর বিং গিভেন ফ্রম মি, কাজেই ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। এগুলো কোনো আলতু ফালতু ইনফরমেশন না, আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তথ্যটি লেখো 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বাংলা বৃহস্পতিবার 8 ফাল্গুন 1308 বঙ্গাব্দ। যা বলছি তাই লেখো। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বাংলা বৃহস্পতিবার 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বাংলা বৃহস্পতিবার 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ। তাহলে পরীক্ষা আসতে পারে 1952 সালের 21 ফেব্রুয়ারি এটি কি বার ছিল? উত্তর হচ্ছে বৃহস্পতিবার। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলায় কোন মাস ছিল? ফাল্গুন মাস। কত তারিখ ছিল? 8 তারিখ। 1952 সালের 21 ফেব্রুয়ারি এটি বাংলা কত সাল ছিল, অর্থাৎ কত বঙ্গাব্দ ছিল? 1358। এ পর্যন্ত যা লিখাইছে সবাই লিখতে পারছো কিনা? সবাইকে লিখতে পারছো? এটা কিন্তু ইতিহাস, এই ইতিহাস তুমি মজা পাবা না, বাট এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। প্রশ্ন কি আসবে আমি তোমাকে সব বলে দিচ্ছি, কিন্তু যেভাবে প্রশ্নগুলো আসতে পারে। আর এটা তোমাকে আরেকটু সহজ করে আমি বলছি, আলোচনা করে। আগে সব তথ্যগুলো লেখো, আগে ভাষা আন্দোলনটি। এরপরে এই 3টা তথ্য তোমরা খাতায় লিখে ফেলো। এভাবে লেখো 1952 সালে ভাষা আন্দোলনের সময়, 1952 সালে ভাষা আন্দোলনের সময় একটা ড্যাশ দাও। 1952 সালে ভাষা আন্দোলনের সময় 1 নম্বর তথ্যটি লিখবা, পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। 2 নম্বর, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। 3 নম্বর লিখবা, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। সুমাইয়া মিম, তুমি কি বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ, এখন আমি যেভাবে পড়াচ্ছি এটা কি সহজ লাগছে? মনে হচ্ছে সহজ মনে হচ্ছে? আমি যদি এইভাবে তোমাদের না লিখাতাম তাহলে স্লাইডটা দেখলে তোমার মাথার উপর দিয়ে যাবে কথাগুলো, এবং তোমার মাথার ভিতর পেইন করবে
যে কোনটি ইনফরমেশন, এটি তো বুঝতে পারছি না, আমি তোমাদেরকে ইনফরমেশন গুলো আলাদা করে দিচ্ছি। তাহলে প্রশ্নটি আসতে পারে যে 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে খাজা নাজিম উদ্দিন। কিংবা 1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে নুরুল আমিন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে মালিক গোলাম মোহাম্মদ। কিংবা উল্টা প্রশ্ন আসতে পারে যে আমিন কোন সময়কালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন? তাহলে উত্তর হবে 1952 সালের ভাষা আন্দোলনের সময়। খাজা নাজিম উদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী কখন ছিলেন? 1952 সালে ভাষা আন্দোলনের সময়। এই তথ্যগুলো তোমাদের একেবারেই ক্রিম তথ্য। এ পর্যন্ত যদি সবার হয়ে যায় তাহলে এই যে তথ্যটি তোমরা লিখবা যে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কোর 31তম বৈঠকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাহলে কথাটা আমি যেভাবে বলছি সেভাবে লেখো। লেখো ইউনেস্কো। ইউনেস্কো, এটা ইংলিশে লিখতে পারো ইউনেস্কো। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে, ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। 1900 লেখো যে ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর, ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর, আবারও বলছি ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। এরপরে লেখো 2000 সালে 2000 সালে প্রথমবারের মতো 2000 সালে প্রথমবারের মতো 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী 2000 সালে প্রথমবারের মতো 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালিত হয়। 2000 সালে 21 ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। তাহলে এখান থেকে তোমার প্রশ্নটি আসতে পারে যে কোন হ্যাঁ, এগুলো লিখলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আমি শোনো, তোমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি ভালো বুঝি। তোমাদের জন্য কোন তথ্যটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এটা আমি বুঝি। আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে তোমাদের প্রশ্ন যারা করবেন এই সমস্ত কর্মকর্তা কিন্তু আমার পরিচিত, মানে তারা কিন্তু আমার লেভেলের কর্মকর্তা, এতটুকু তোমাদের সংক্ষেপে আমি বলছি। এবং তোমাদের প্রশ্নগুলো কিভাবে হবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এলোমেলো পড়লে তোমার মাথায় থাকবে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে হ্যাঁ হ্যাঁ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে ইউনেস্কো। হয়ে গেল। ইউনেস্কোর হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিসে অবস্থিত, এটা মনে রাখবা, একটু লিখে রাখতে পারো। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। তারপরে তথ্যটি আসতে পারে যে কবে কবে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালের 17 নভেম্বর। আর যদি আসে কত তারিখে, প্রশ্নটি যদি এভাবে আসে 1999 সালের কত তারিখে, উত্তর হবে 17 নভেম্বর। আর যদি আসে যে কত সালে, সিম্পলি তাহলে 1999 সালে। আর যদি কবে হয় তাহলে 99 সাল প্লাস তারিখ দুটি উল্লেখ থাকবে। এরপর যদি আসে জাতিসংঘের কোন সংস্থাটি, সেটা হচ্ছে ইউনেস্কো। এরপরে যদি আসে কততম বৈঠকে, তাহলে উত্তর হবে বৈঠকে। এটা এখানে 31তম দিয়ে আছে কিন্তু অ্যাকচুয়ালি 30। তাহলে একটু আরেকটি তথ্য লিখে রাখো, ইউনেস্কোর 30তম বৈঠকে, বৈঠকে বলতে অধিবেশনে, ইউনেস্কোর 30তম বৈঠকে বা অধিবেশনে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
করো তো দেখি যে আমি আমি যে তোমাদেরকে যে স্টাইলে পড়াচ্ছি তোমরা কি সবাই এনজয় করছো, মানে ভালো লাগছে, সহজ লাগছে মনে হচ্ছে, মানে ক্লাসে কি পড়াটা মুখস্থ হয়ে যাচ্ছে না? একটু কমেন্ট করো তো দেখি, একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝবো কোন স্টাইলে পড়ালে পার তোমাদের পড়াটা কার্যকারী পড়া হয়। হ্যাঁ, তোমাদের কি ভালো লাগতেছে, মানে হ্যাঁ ক্লাসে কি পড়াটা মুখস্থ মুখস্থ হয়ে যাচ্ছে এবং তথ্যগুলো বুঝতে পারছো যে কিভাবে পরীক্ষার প্রশ্নগুলো আসবে? ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি সেভাবে জাস্ট একটু কনসেন্ট্রেটেড হও। আমি বিশ্বাস করি যে তোমরা নিঃসন্দেহে ক্লাসে যদি মনোযোগী থাকো তাহলে তোমাদের পরীক্ষার সময় তোমরা ভালো করবে ইনশাল্লাহ। ভেরি গুড। তাহলে ইউনেস্কো কততম অধিবেশনে বা বৈঠকে, এটা হচ্ছে 30তম বৈঠকে বা 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? হ্যাঁ, রেনুমা আফরোজ, তুমি জেনে রাখো তথ্যটি। হ্যাঁ, সেটা হচ্ছে যে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে, এটা ইউনেস্কো কততম অধিবেশনে? এটা হচ্ছে 30তম অধিবেশন। হয়ে গেল, এর বাইরে তোমার দরকার নেই। এবার আসো পরের তথ্যটি। এই যে তথ্যগুলো তোমরা একটু লিখে রাখো, লেখো এভাবে যে ভাষা শহীদদের পরিচয় হবে। আমি যেগুলো বলছি সেগুলো দেখো। 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা নিহত হয়েছিলেন, আমি যেটা বলছি 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা নিহত হয়েছিলেন তারা হলেন এই 4 জন। 1952 সালের 22 ফেব্রুয়ারিতে যারা নিহত হয়েছিলেন তারা হলেন এই যে এই ব্যক্তিগুলো। তাহলে তথ্যটি লেখো, 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা নিহত হন তারা হলেন, 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা নিহত হন বা শহীদ হন তারা হলেন এরা। আর 1952 সালের 22 ফেব্রুয়ারি যারা নিহত হন তারা হলেন এরা। 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা নিহত হন তারা হলেন শহীদ রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম। আর 1952 সালের 22 ফেব্রুয়ারি যারা নিহত হন তারা হলেন শফিউর রহমান, আব্দুল আওয়াল, মোহাম্মদ ওহিউল্লাহ। এই বাবা পরে মসু। আচ্ছা, এখন কি তোমাদের সবাই লেখাগুলো হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, তোমরা কোথায় ভুলটা করো। তোমার পরীক্ষায় আসতে পারে, একটু খেয়াল করো প্লিজ এভরিবডি, বি কনসেন্ট্রেটেড। তোমার পরীক্ষায় আসতে পারে 1952 সালের 21 ফেব্রুয়ারি নিম্নের কোন ব্যক্তি নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন? কোন ব্যক্তি? তার মানে 4টা অপশনের মধ্যে 3টা অপশন থাকবে বাইরে থেকে আর একটা অপশন থাকবে এখান থেকে যে কোনো একটা। প্রশ্নটা কি, 1952 সালের 21 ফেব্রুয়ারি নিম্নের কোন ব্যক্তি শহীদ হয়েছেন? কিংবা আসতে পারে নিম্নের কোন ব্যক্তি 1952 সালের 21 ফেব্রুয়ারি শহীদ হননি? শহীদ হননি কোন ব্যক্তি? তাহলে বুঝতে পারছো, এখান থেকে 3টা থাকবে, বাকি থাকবে এখান থেকে একটা। তাহলে তোমাদের মনে রাখতে হবে 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করলে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন রফিক, বরকত, সালাম, জব্বার। অর্থাৎ সালাম, বরকত, রফিক, জব্বার, এইভাবে আমরা জেনে থাকি। আর 22 ফেব্রুয়ারি নিহত হয়েছেন শফিক মানে শফিউর, আব্দুল আওয়াল, ওহিউল্লাহ এবং আরো অনেকে। তাহলে মাথায় রাখবে 21 ফেব্রুয়ারি নিহত হয়েছে কারা আর 22 ফেব্রুয়ারি নিহত হয়েছে কারা। এবার মনে রাখবা যে ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য 1952 সালের 21 ফেব্রুয়ারি বলো, 22 ফেব্রুয়ারি বলো বা ওই সালেই যারা নিহত হয়েছে তাদেরকে বলে ভাষা শহীদ। এবার পরীক্ষা আসতে পারে নিম্নের কোন ব্যক্তি ভাষা শহীদ বা কোন ব্যক্তি ভাষা শহীদ নয়, মানে নন। এর মধ্যে প্রত্যেকে কিন্তু এরা ভাষা শহীদ, এর বাইরে এরা ভাষা শহীদ নন। এরপরে আসো, এই তথ্যগুলো তোমাদের কাছে এটা লেখার দরকার নেই। এখান থেকে যে তথ্যটি লিখবা, যে লেখো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 2010 সালের 21 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। লেখো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, হ্যাঁ কত বাবা, লেখো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 2010 সালের 21 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আবারও বলছি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 2010 সালের 21 ফেব্রুয়ারি থেকে, কথাটা আবার লেখো, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 2010 সালের 21 ফেব্রুয়ারি থেকে
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 2 নম্বর তথ্যটি লিখবা, এই যে তথ্যটি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। সদর দপ্তর কি স্যার? সুমি, তুমি একটা প্রশ্ন করছো, সদর দপ্তর কি? সদর দপ্তর হচ্ছে এমন একটা অফিসকে বোঝায় যে অফিস থেকে ওই সংস্থার কার্যক্রম চলে, মানে পরিচালিত হয়, তাকে বলে সদর দপ্তর। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে যে আন্তর্জাতিক মাতৃভাষা কবে থেকে কার্যক্রম শুরু করে? উত্তর হবে 2000 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা, রাজশাহী, কুমিল্লা, সিলেট। উত্তর হবে ঢাকা। 3, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সেগুনবাগিচা। আমি তো তোমাদের পড়া ক্লাসে মুখস্থ করে দিচ্ছি, কি ছুটন, পড়া মুখস্থ করে দিচ্ছি না ক্লাসে? মানে সবাইকে কি আমি তোমাদের গিলিয়ে খাওয়িয়ে দিচ্ছি না? কি মনে হয় একটু কমেন্ট করো তো। আমার তো তাই মনে হচ্ছে যে তোমাদেরকে তো আমি গিলিয়ে খাওয়িয়ে দিচ্ছি। ফরহাদ, হ্যাঁ, তোমরা যদি একটু কনসেন্ট্রেটেড হও তাহলে আমার মনে হয় ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাচ্ছে, এবং কিভাবে পড়াচ্ছি, যেভাবে প্রশ্ন আসবে সেভাবে তোমাদেরকে পড়াচ্ছি। এরপরে তোমাদের যে তথ্যটি লিখবা সেটা হচ্ছে যে এই যে বাংলা একাডেমি, দেখো বাংলা একাডেমি এটি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3 ডিসেম্বর। এটা পুরাটা লিখতে হবে, এখান থেকে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে এবং পরীক্ষায়। হ্যাঁ, থ্যাংক ইউ সুমাইয়া। লেখো পরের তথ্যটি লেখো, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3 ডিসেম্বর। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3 ডিসেম্বর। হ্যাঁ সুমাইয়া, ভেরি গুড। আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3 ডিসেম্বর। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3 ডিসেম্বর। আচ্ছা, এর পরের তথ্যটি লেখো, এই যে দেখো, বাংলা একাডেমির পূর্ব নাম বর্ধমান হাউস। আমি যেটা বলছি সেটা লেখো। বাংলা একাডেমির পূর্ব নাম, বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। তাহলে পরীক্ষায় যদি তোমার মনে থাকে যে বাংলা একাডেমির পূর্ব নাম বর্ধমান হাউস, আর যদি পরীক্ষা আসে যে বর্ধমান হাউস এর বর্তমান নাম কি, তাহলে উত্তর কি হবে? বর্ধমান হাউসের বর্তমান নাম বাংলা একাডেমি। আচ্ছা, এরপরে তোমরা যে তথ্যটি লিখবা, এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কি কি লিখবা সেটা সেটা আমি যেটা বলে দিচ্ছি সেটা একটু জেনে রাখো। দেখো, 21-এর প্রথম গান ছিল, 21-এর প্রথম গান ছিল ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, যার রচয়িতা আ ন ম গাজীউল হক। আমি যেভাবে বলছি সেভাবে লেখো। 21-এর প্রথম গান ছিল ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, যার রচয়িতা ছিল আ ন ম গাজীউল হক। 21-এর প্রথম গান, 21-এর প্রথম গান ছিল ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, যার রচয়িতা ছিল আ ন ম গাজীউল হক। তাহলে পরীক্ষা আসতে পারে আ ন ম গাজীউল হক তিনি কে ছিলেন? উত্তর হবে যে তিনি 21-এর প্রথম গান এর রচয়িতা ছিলেন। এরপরে 21-এর প্রথম গান কি ছিল? উত্তর হবে ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। একইভাবে 21-এর প্রথম কবিতা ছিল, 21-এর প্রথম কবিতা মানে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে লেখা প্রথম কবিতা। 21-এর প্রথম কবিতা ছিল কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। 21-এর প্রথম কবিতা ছিল কি ছিল? কাঁদতে আসিনি আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, যার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, যার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। 21-এর প্রথম কবিতা ছিল কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, যার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। এরপরে হচ্ছে 21-এর প্রথম সংকলন ছিল 21শে ফেব্রুয়ারি, যার সংকলক
হাফিজুর রহমান। 21-এর প্রথম সংকলন ছিল 21শে ফেব্রুয়ারি, যার সংকলক হাসান হাফিজুর রহমান। 21-এর প্রথম উপন্যাস ছিল আরেক ফাল্গুন, যার রচয়িতা জহির। প্রথম উপন্যাস ছিল আরেক ফাল্গুন, যার রচয়িতা জহির রায়হান। একটু দ্রুত লিখতে হবে তোমাদেরকে, কারণ হিউজ তথ্য আছে। তোমাদেরকে যদি আমি বলি, ওই যে একটা কথা আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তার মানে টাকা আছে তোমার, কিন্তু সেই টাকাটা তোমার হাতে না, অপরের হাতে। প্রয়োজনের সময় তুমি সেই টাকা খরচ করতে পারছো না, এই টাকা থাকা না থাকে একই কথা। তথ্য আছে তোমার বইয়ে, কিন্তু তোমার মাথায় নেই, এই তথ্য থাকা না থাকে একই কথা। আর তোমার মাথায় যে তথ্য আছে সেই তথ্য পরীক্ষা আসে না, তাহলে এই তথ্য মনে রাখা না রাখা একই কথা। তাহলে পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে, আরেক ফাল্গুন কোন জাতীয় রচনা? বিপদে পড়ে যাবা, স্যার এভাবে তো কখনো পড়িনি। মনে রাখবা, আরেক ফাল্গুন এটি একটি উপন্যাস। 2 নম্বর প্রশ্ন, আরেক ফাল্গুন কোন জাতীয় উপন্যাস? উত্তর ভাষা আন্দোলন ভিত্তিক বা 21-এর ঘটনা অবলম্বনে। আরেক ফাল্গুন এই উপন্যাসের রচয়িতাকে জহির রায়হান। কিংবা জহির রায়হানের কোন উপন্যাসটি 21-এর ঘটনা অবলম্বনে রচিত? 21-এর কোন জহির রায়হানের কোন উপন্যাসটি 21-এর ঘটনা অবলম্বনে রচিত? আরেক ফাল্গুন। একইভাবে 21-এর প্রথম চলচ্চিত্র জীবন থেকে চিত্রকার জহির রায়হান। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া। না সুমি, আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি এভাবে তোমরা কোথাও পাবা না। কথাটা বুঝতে চাচ্ছ না কেন? আমি তো তোমাদেরকে বিভিন্ন তথ্যকে একত্র করে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতেছি। এভাবে তুমি গুছিয়ে তো কোথাও পাবা না। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো কিনা আমি বুঝতেছি না। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো যে তোমাদেরকে তথ্যগুলো আমি আমার মতো করে সাজিয়ে লিখাচ্ছি? হ্যাঁ, তোমাদেরকে এই তথ্যগুলো আমি আমার মতো সাজিয়ে লিখাচ্ছি। এভাবে যদি তোমাদেরকে আমি বলি যে তুলে নাও, তাহলে তোমার কোনো লাভ হবে না। ওই যে গ্রন্থগত বিদ্যার পরস্তে ধন, এরকম হবে। হ্যাঁ, সবাই ক্লিয়ার, ভেরি গুড। কি আসতে পারে এবার একটু খেয়াল করে দেখো। পরীক্ষা আসতে পারে যে জীবন থেকে নেওয়া, এটা কি? উত্তর হচ্ছে এটি একটি চলচ্চিত্র। 2 নম্বর হচ্ছে যে জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রকার কে? উত্তর জহির রায়হান। জীবন থেকে নেওয়া এটি কোন ঘটনা অবলম্বনে? এটা হচ্ছে 21 ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলন ভিত্তিক। এভাবে তোমরা জিনিসগুলো মুখস্থ করার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো। এরকম ভাবে অনেক তথ্য আছে, সব তথ্য তো আমি লিখতে পারবো না। এবার দেখো, আমি তোমাদেরকে যেভাবে বলছি সেভাবে লেখো। লেখো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। লেখো কথাটা এভাবে, আমার ভাইয়ের, এই যে আমি ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো। হ্যাঁ, প্রথম নাটক হচ্ছে মুনির চৌধুরীর কবর নাটক। হ্যাঁ আবু সালে, তুমি জেনে রাখো, সেটা হচ্ছে প্রথম নাটক হচ্ছে কবর নাটকের রচয়িতা কে? এসব মুনির চৌধুরী। আচ্ছা, তাহলে এবার যে তথ্যটি লিখবা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটির গীতিকার রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। এখানে লেখা নেই, তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, এই যে লেখা আছে। দেখো, 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটির রচয়িতা গীতিকার এবং রচয়িতা একই কথা। এই গানটির রচয়িতা গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটির রচয়িতা গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, কমা কমা। এরপর লেখো, এই গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ। এই গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ, আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি,
এই গানটির গীতিকার অবলিক রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, তারপরে এই গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ, আর বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এবার একটু খেয়াল করে দেখো, পরীক্ষা যদি আসে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটির সুরকার কে? আগে প্রশ্নটা শুনো। এই টপিকটা ফার্স্ট ক্লাসে হয়ে গেছে স্যার। আচ্ছা রায়হান ইসলাম, এই টপিকটা হয়তো তোমার জন্য ফার্স্ট ক্লাসে হতেও পারে, কিন্তু অনেক হয়নি, তাই তোমাকে তোমাকে একটু মনোযোগ সহকারে শুনবা। আর যদি এই টপিক হয়েও যায়, হ্যাঁ হ্যাঁ মহিউদ্দিন, এটা হয়নি, আমি জানি এটা হয়নি, তোমরা পাওনি। আর যদি এটা হয়েও যায়, তাহলে তুমি আজকে যে ক্লাসটা যেভাবে করছো এর আগে ক্লাসটা এভাবে করোনি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাকে আমি বলতে পারি। তুমি কমেন্ট করো, তুমি যে বললে যে ক্লাসটা হয়েছে, তুমি কমেন্টটা করো, আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি বা যেভাবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এভাবে ক্লাসটা এভাবে হয়নি। তুমি কমেন্ট করো আমি ঠিক বলছি কিনা। আর বাকিরা তো না ঠিক আছে, আর বাকিরা তো বলছে হয়নি, ঠিক আছে, তারপর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি তোমাদের কাজকে ক্লাসটি যেভাবে নিচ্ছি, যে বললে যে ক্লাসটি হয়ে গেছে, তুমি কমেন্ট করে বলো যে এই ক্লাসটি আমি তোমাকে যেভাবে ক্লাসটা নিচ্ছি এভাবে ক্লাসটি হয়নি, এভাবে তুমি, আমি জানি এটা। হ্যাঁ হ্যাঁ, এবার আসো খেয়াল করো প্রশ্নটি কি আসতে পারে, খেয়াল করো। প্রশ্নটি আসতে পারে যে আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ, এত সহজভাবে হয়নি স্যার, আমি জানি তো এটা। তাহলে পরীক্ষা আসতে পারে যে আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা আমরা কমেন্টটা না করি, কি জন্য আমাদের মানা ভাওলাদার, ঠিক আছে ভাই, আমরা কমেন্টটা না করি, সে হয়তো ক্লাসটা তার সম্ভব হয়েছে। তা তুমি একটু খেয়াল করে দেখো, প্লিজ বি কনসেন্ট্রেটেড। যদি পরীক্ষার প্রশ্নটি আসে আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে, তাহলে দেখো প্রথম অপশনে থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, দ্বিতীয় অপশনে থাকতে পারে আলতাফ মাহমুদ। আবারও কথাটা খেয়াল করো, পরীক্ষায় যদি আসে যে 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে, আমি কিন্তু বলিনি যে বর্তমান সুরকারকে কিংবা প্রথম সুরকারকে, এটা কিন্তু আমি বলিনি। বর্তমান কথাটাও বলিনি, প্রথম কথাটাও বলিনি, আমি শুধু বলছি সুরকারকে। তাহলে অপশন আব্দুল লতিফ, দ্বিতীয়তে যদি থাকে আলতাফ মাহমুদ, আর গতে যদি অন্য ব্যক্তির নাম থাকে আব্দুল গাফফার চৌধুরী। তাহলে ঘতে কি থাকবে বলতে পারবা কেউ? ঘ ঘ অপশন থাকবে। যে বলতে পারবে আজকের ক্লাসে সেই সবচেয়ে বেশি মনোযোগী এবং সবচেয়ে স্মার্ট ছেলে বা স্মার্ট মেয়ে, এটা আজকের ক্লাসে প্রমাণিত হবে। প্রশ্নটি যদি হয় হ্যাঁ না, উত্তরটি হবে হচ্ছে ইয়েস মমিনুল ইসলাম, তুমি চমৎকার আনসারটা দিয়েছো। উত্তরটি হবে ক এবং খ উভয়ই। অপশন ঘতে থাকবে হচ্ছে ক ও খ উভয়ই। কিন্তু হ্যাঁ, এই যে মোস্তফা তুমি সুন্দর আনসার দিয়েছো, কিন্তু যদি প্রথমে মনে করো যে 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলি, গানটির সুরকার কে, আমি প্রথম অপশনে গোল দাগ দিলাম। কিন্তু মনে রাখতে হবে ওখানে আরেকজন ব্যক্তিও আছে, যে সেটা হচ্ছে আলতাফ মাহমুদ। তুমি তো আলতাফ মাহমুদে গোল দাগ দাওনি, তার মানে তোমার আনসারটি ভুল হবে। আর কেউ যদি শুধু দাগায় আলতাফ মাহমুদ, তাহলে তার আনসারটিও ভুল হবে, কারণ আগের আনসারটি তো সঠিক। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এমসিকিউ পদ্ধতিতে তো তুমি একই সাথে দুইটা আনসার দাগানোর কোনো সুযোগ নেই, যে কোনো একটা দাগাতে হবে। সো এই জাতীয় প্রশ্ন যদি পরীক্ষা আসে, বিফোর ফিল আপ দ্য সার্কেল ইউ হ্যাভ টু ওয়েট এন্ড ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড, যে এর মধ্যে অপশন আছে কিনা। আছে, দুটো আছে, এবং একটা অপশন আছে ক এবং খ। বিসিএস পরীক্ষায় তোমাদেরকে আমি একটা বারবার করে বলি, এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলি, এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আমি 6বার অংশগ্রহণ করেছি, 6বার। তার মধ্যে 2বার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। পরে আমি চিন্তা করলাম যে আর বাকি 4বার কিন্তু আমি ভাইবা দিয়েছি বিসিএস পরীক্ষায়। তার মানে আমি তোমাদেরকে যে কথাটা বলছি, হ্যাঁ বেশি কমন পড়লে অনেক ভুল হয়। মানে যদি তুমি এক্সাইটেড হও, ব্যাপারটি সেটি না, যদি তুমি এক্সাইটেড হও, তাহলে আমার কথা যে আমি বুঝাচ্ছি যে কেন আমি প্রিলিমিনারি পরীক্ষা 2বার উত্তীর্ণ হতে পারিনি। কারণ প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে পাশ করার প্রথম শর্ত হচ্ছে যে পরীক্ষার হলে তোমার এক্সাইটমেন্ট এটা পরিহার করতে হবে। হ্যাঁ, এটা ক ও খ উভয় না থাকলে তাহলে এটা প্রশ্নই হবে না, তাহলে এটা প্রশ্নই হবে না। যদি এটা যদি ক এবং খ, তাহলে এটা জিনিসটা তোমার মতো করে কাল্পনিক প্রশ্ন করলে তো সেটা প্রশ্ন হবে না, তাই না? প্রশ্ন হতে একটা স্ট্যান্ডার্ড রয়েছে।
আর যদি পরীক্ষায় প্রশ্ন থাকতো যে আমার ভাই রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে, তাহলে স্পেসিফিক আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার কে, সেটা হচ্ছে আলতাফ মাহমুদ। আর সুরকার কে, উত্তর হবে ক এবং খ উভয়। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ইয়েস অর নো, ক্লিয়ার, আমাকে ক্লিয়ার করো। যেহেতু এটা অনলাইন ক্লাস, ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড অ্যাজ ওয়েল অ্যাজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট। ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা যে তথ্যটা লিখতে পারি, যে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত, এটা ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। তথ্যটি জেনে রাখো যে কেন্দ্রীয় শহীদ মিনার এটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। আর এই কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। দুটো তথ্য জেনে রাখো। আমি তোমাদের সব আলোচনা এত সুন্দর করে বুঝাতে পারবো না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। জাস্ট প্রথম থেকে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমরা এই জিনিসগুলো কিভাবে পড়বা। তাহলে পরীক্ষা আসতে পারে যে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত, উত্তর আছে ঢাকায় অবস্থিত। 2 নম্বর আছে ঢাকার কোথায় অবস্থিত, ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। তারপরে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে, হামিদুর রহমান। এখন তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ আমি সবগুলো আন্ডারলাইন করে দিব, আমি তোমাদের সবগুলো আন্ডারলাইন করে দিব। এই কমেন্টটা দেখো তো কে করছে, তুমি তো ই করে রাখছো। হ্যাঁ, মমিনুল ইসলাম, আমি তোমাদের সবগুলো আন্ডারলাইন করে দিব। হ্যাঁ শারমিন, আমি তোমাদের ক্লাসে পড়িয়ে দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, পরীক্ষার প্রশ্নটি আসতে পারে যে কেন্দ্রীয় শহীদ মিনার, তাহলে কিন্তু একটা শব্দ খেয়াল করে দেখো, একটা আছে কেন্দ্রীয় মানে সেন্ট্রাল। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার মানে হচ্ছে যে মূল শহীদ মিনার, মানে যে জায়গায় 1952 সালে 21শে ফেব্রুয়ারি যাদেরকে মেরে ফেলা হয়েছিল তাদের স্মৃতি রক্ষার্থে প্রথমবারের মতো নির্মিত যে শহীদ মিনার, সেটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার বা সেন্ট্রাল শহীদ মিনার। আর ওই কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে বা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার রয়েছে, ওইগুলো কিন্তু সেন্ট্রাল না, মনে রাখতে হবে। আর যে কেন্দ্রীয় শহীদ মিনার, তার স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। হয়ে গেল। আমি প্রথম থেকে সব করে দিব যে তোমরা কিভাবে এগুলো পড়বা। আর বিদ্যাবাড়িতে তোমরা সবচেয়ে বড় সুবিধা পাচ্ছ, এখানকার যে ম্যানেজমেন্ট, এখানকার যে টেকনোলজি এবং যে শিক্ষক কোয়ালিটি, এটা বাংলাদেশে আর কোথাও পাবা না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর বারবার তোমাদের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। তুমি উচ্চতা পর্যন্ত পড়তে চাও 14 মিটার 46 ফুট, তাই তো তুমি বিপদে পড়বা। সব তথ্য তো তোমার পড়ার দরকার নেই, এটাও মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা একবার গিয়েছি, এটা দরকার নেই। আচ্ছা, এখানে একটা তথ্য আমরা পেয়েছি, খেয়াল করে দেখো। তথ্যটি হচ্ছে যে 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বহির্বিশ্বে প্রথম নির্মিত হয় শহীদ মিনার 1997 সালে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে, এবং দ্বিতীয়টি 1991 সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে। তাহলে মনে রাখবা যে 1900, হ্যাঁ কি জন্য আমাদের রেহানুমা আফরোজ, তোমাকে আমি বলি, আমি হচ্ছে জাতে টিচার। হ্যাঁ, আমি হচ্ছে মানে পুরো রক্তে মাংসে শিক্ষক, এবং আমার শিক্ষকতার বয়স, আমার যারা স্টুডেন্ট, যারা বিসিএস এর স্টুডেন্ট, তাদের যোগ্যতা কি তোমাদেরকে একটু বলি। আমার যারা বিসিএস এর স্টুডেন্ট, তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ডেপুটি সেক্রেটারি মানে উপসচিব, আর পুলিশ ক্যাডারের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে পুলিশ সুপার মানে এসপি যাকে বলা হয়, কাস্টমস এবং ট্যাক্স ক্যাডারের জয়েন্ট কমিশনার, এই পর্যায়ের স্টুডেন্ট হচ্ছে আমার রয়েছে। তাহলে বুঝো যে আমি কোন মাপের শিক্ষক এবং কত অভিজ্ঞ একজন শিক্ষক। কাজে আমি জানি যে তোমাদের কোন জিনিসটা দরকার, এটা আমি জানি। এই যে তথ্যটি তোমাকে মনে রাখতে হবে যে ফেব্রুয়ারি উপলক্ষে বা অবলম্বনে বাংলাদেশের মধ্যে তো একটা শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার একটাই, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। আর বাংলাদেশের বাইরে, মাইন্ড ইট, বাংলাদেশের বাইরে সর্বপ্রথম কোন দেশে শহীদ মিনার স্থাপিত হয়? উত্তরটি হবে যে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের কোথায় কোথায় এটা দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ মাহমুদা। তাহলে প্রথম তথ্যটি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সবার জন্য, হ্যাঁ কি জন্য, শিপন মন্ডল, থ্যাংক ইউ ভাই এবং বোন, তোমাদেরকে মানুষ স্নেহ করে বলছি কথাটি। তাহলে পরীক্ষা আসতে পারে যে ভাষা আন্দোলনের ভিত্তিতে যে শহীদ মিনারটি, এটা বহির্বিশ্বে মানে বাংলাদেশের বাইরে সর্বপ্রথম কোন দেশে নির্মিত হয়? উত্তর আছে যুক্তরাজ্যে।
এই একটা তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে যে এটা কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নে না, এটা হচ্ছে ওই দেশের সরকারের উদ্যোগে বা ওই দেশের মানুষের উদ্যোগে। আর বাংলাদেশ সরকারের উদ্যোগে বা অর্থায়নে বহির্বিশ্বে শহীদ মিনার নির্মিত হয়, এটা জাপানের লোড তোমরা তোমাদের নেওয়ার দরকার নেই যে কত সালে এগুলো এত লোড নেওয়ার দরকার নেই। সাল তো এখানে লেখা আছে 1997 সাল, না এই সালগুলো তোমার ভুল আছে, এই সালগুলো তোমার লেখার দরকার নেই। শুধু এই তথ্যটি লিখে রাখবা, মানে মনে রাখবা যে বাংলাদেশের বাইরে সর্বপ্রথম কোন দেশে শহীদ মিনার স্থাপিত হয়। আমার মনে হয় এবং আমার বিশ্বাস হয় এর বাইরে প্রশ্ন আসবে না। এই ওল্ডন এবং লন্ডন এগুলো তোমার দরকার নেই, শুধু মনে রাখবা যে প্রথম কোন দেশে, সেটা হচ্ছে যুক্তরাজ্যে। আর বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রথম কোন দেশে, সেটা হচ্ছে জাপানে। কোন দেশে আমি টোকিও বলছি না, তো রাজধানী সবাই আমরা জানবো, সেটা হচ্ছে জাপানে। এই দুটো তথ্য তোমার জন্য। আচ্ছা, এগুলো তোমাদের দরকার নেই। আচ্ছা, এগুলো তোমাদের আমি লেখাইছি। এবার তোমরা একটু কমেন্ট দেখো যে কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, বলো পারো কি? কোন বিদেশি রাষ্ট্র বাংলা ভাষাকে, হ্যাঁ উত্তর তোমরা অনেকেই করতেছো, খুব সুন্দর, খুব সুন্দর। উত্তরটি হবে খুব সুন্দর, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভেরি গুড। উত্তরটা হবে সিয়েরা লিওন। ভেরি গুড, ভেরি গুড। মমিনুল ইসলাম সহ, শারমিন সহ, তোমরা যারা, মোস্তফা সহ, তোমরা সুমি সহ সবাই তোমরা কমেন্ট করছো, সবাই নাম আমি দ্রুত পড়তে পারছি না, বাট তোমরা খুব রেসপন্সিভ, এটি খুব প্রমাণিত হচ্ছে। তাহলে প্রশ্নটি আসতে পারে যে বাংলাদেশ ছাড়া, এখানে যেভাবে আছে এভাবে প্রশ্ন আসবে তার কোনো মানে নেই। বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোন দেশটি বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিচ্ছে? সিয়েরা লিওন। আফ্রিকা মহাদেশের এই দেশ সিয়েরা লিওন, যেখানে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন তাদেরকে অনেক উপকার করেছে। আফ্রিকা মহাদেশে গিয়ে শান্তিরক্ষা মিশনে গিয়ে তাদেরকে অনেক উপকার করেছে, তাদেরকে সভ্য করেছে, চিকিৎসা দিয়েছে, আপন করে তাদেরকে ভাষা, মানে তাদেরকে কালচার শিখিয়েছে, সিভিলাইজেশন তাদেরকে বুঝিয়েছে। তো বাংলাদেশের সেনাবাহিনীর কাছে তারা চির কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বাংলা ভাষাকে তারা রপ্ত করেছে, করে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। তাহলে তথ্যটি এভাবে আসতে পারে যে সিয়েরা লিওন কোন মহাদেশের দেশ? তাহলে তোমরা জেনে, আফ্রিকা মহাদেশের দেশ। আফ্রিকা মহাদেশের দেশ যে পরীক্ষায় এসেছে, তার মানে কি স্যার পৃথিবীতে যে 195টি স্বাধীন দেশ আছে, জাতিসংঘে যে 193টি দেশ আছে, তারা কোন মহাদেশের মধ্যে পড়ে, সবগুলো কি আমাদের মুখস্থ করতে হবে? আরে বোকা, সবগুলো তোমাকে কেন মুখস্থ করতে হবে? সিয়েরা লিওন কোন মহাদেশের দেশ? এটি আফ্রিকা মহাদেশের দেশ। এই দেশটি কেন পরীক্ষায় প্রশ্নটি আসছে, এই প্রশ্নটি কেন আসছে? তাহলে এই দেশটির স্পেশালিটিটা কি? এই দেশটির স্পেশালিটিটা হচ্ছে, প্রশ্নকর্তার কাছে এটার স্পেশালিটি হচ্ছে এটাই একমাত্র দেশ আফ্রিকা মহাদেশের যে দেশটি তাদের নিজের একটা ভাষা তো আছেই, যে ভাষাকে তাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিগনিটি দিয়েছে, এবং সেই স্টেট ল্যাঙ্গুয়েজের পরেই বাংলা ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছে। এই জন্য সেই দেশটির সম্পর্কে তুমি জানো কিনা, সেটি কোন মহাদেশের দেশ, এইটা জানার জন্য তোমার প্রশ্নটা এসেছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এক একটা প্রশ্ন করার একটা ব্যাকগ্রাউন্ড থাকে। পরীক্ষা যদি আসে যে ভারতের রাজধানীর নাম কি, সেটা নয়াদিল্লি, এটা প্রাসঙ্গিক, এটি প্রাসঙ্গিক তোমাদের পরীক্ষা যদি আসে, আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু যদি পরীক্ষা আসে যে যে কেনিয়ার রাজধানীর নাম কি, তাহলে কেনিয়ার রাজধানী নাইরোবি, এটা খুব বেশি প্রাসঙ্গিক না। তোমার পরীক্ষা যদি আসে সৌদি আরবের মুদ্রার নাম কি, এই দেখো তো কেটে যাচ্ছে কথা, সৌদি আরবের মুদ্রার নাম আছে রিয়েল। তাহলে সৌদি আরবের মুদ্রার নাম যে রিয়াল, কেন এটা ইম্পর্টেন্ট? কেননা আমরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রবাসী আয়, অর্থাৎ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? আমার উদাহরণটা বুঝতে পারছো যে কোন তথ্যগুলো পরীক্ষা আসে? বুঝতে পারছো সবাই?